ডিপ্রেশন কি? একজন মানুষের যখন আর ভালো লাগা ভালোবাসা বলে কিছু থাকে না, সেই জিনিসটাই হচ্ছে আসলে ডিপ্রেশন বা বিষণ্ণতা। ডিপ্রেশনকে কেন নীরব ঘাতক বলা হয়? যাদের বিষণ্ণতা হয় তারা অন্য একজন সুস্থ মানুষের থেকে 10-15 বছর আগেই এই ধরাধাম থেকে আসলে চলে যায়। নারীরা বেশি কি ডিপ্রেশনে ভোগে নাকি পুরুষরা? নারীদের মধ্যে ডিপ্রেশনের হার বেশি। নারী পুরুষ নির্বিশেষে সবাই একটা সময় কিন্তু আত্মহত্যা প্রবণতার দিকে ধাবিত হন ডিপ্রেশনে পড়ে। সেই ক্ষেত্রে তাদের এই প্রবণতাটা কমিয়ে আনার জন্য কি কি করা উচিত? একজন মানুষ যখন আইসোলেশনে যায় তখন তাদের নিজের চেহারাটাকেই তার কাছে শত্রু মনে হয়। এভাবে এই যে আইসোলেশন, এটাই মানুষকে বিষণ্ণতায় আরও এনে দেয়। আর এই বিষণ্ণতায় যখন মানুষ ভুগতে থাকে, আলটিমেটলি মনে করে যে পৃথিবীতে আমার তো কোনো দাম নেই, আমার বেঁচে থেকে কি লাভ, তখন সে আত্মহননের পথ বেছে নেয়। আমি যদি পরিবারের হেড হই তাহলে আমার দায়িত্ব হচ্ছে সবাইকে লুক আফটার করা। কেউ গোমরা মুখে আছে কিনা, কারো কোনো কষ্ট আছে কিনা, এগুলো কিন্তু জেনে নেওয়াটা আমার এরকম দায়িত্বের মধ্যে পড়ে। পিতা ও সন্তানের বন্ধু হতে পারে, মা ও কন্যার বন্ধু হতে পারে, এবং এটি করতে পারলে পিতা পিতা হয়ে যাবেন, মা মা হয়ে যাবেন, ভাই বোনের মধ্যে কোনো সমস্যা থাকবে না, এবং আমরা শুধু হাসবই আর হাসবো, এবং আমাদের মন প্রফুল্লতায় ভরে যাবে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রানাটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। দর্শক, শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি প্রয়োজন মানসিকভাবে সুস্থ থাকা, এবং মানসিকভাবে সুস্থতার সাথে ওতপ্রোতভাবে জড়িত ডিপ্রেশন। আর আজ আমাদের আলোচনার বিষয় ডিপ্রেশন। এই বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে আছেন মানসিক রোগ বিশেষজ্ঞ গোলাম রাব্বানী। স্যার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাকে পেয়ে আসলে আমরা খুবই আনন্দিত, কারণ ডিপ্রেশন এমন একটা সেকশন যেটা নিয়ে কথা বলার জন্য আসলে আমাদের দর্শকরা খুব চিন্তিত থাকে যে আমি ডিপ্রেশনে পড়লে কার সাথে কথা বলবো, এটা কেন হচ্ছে, এটা থেকে বেরিয়ে আসার উপায় কি। তো এটা আসলে কি, ডিপ্রেশন কি, এটা দিয়েই আমরা আজকে একটু শুরু করতে চাই। ডিপ্রেশন আসলে মানুষের আবেগ। আমরা এই যে পৃথিবীতে বসবাস করি, আমাদের পরিবার আছে, আমাদের ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, আমাদের প্রতিষ্ঠা আছে, আমাদের কর্মস্থল আছে, এবং আমাদের জীবনের অ্যাচিভমেন্ট আছে। এই এত কিছু মোকাবেলা করতে গেলে আমাদের কিছু সময় ভালো লাগবে, কিছু সময় মন্দ লাগবে, এবং প্রায় প্রতিটি জিনিসে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে যেয়ে আমরা মাঝে মাঝে হোঁচট খাই, মাঝে মাঝে আনন্দে উদ্বেলিত হই, মাঝে মাঝে একদম ডিপ্রেশনে মেরিয়ানা ট্রান্সের অতল গহ্বরে চলে যাই। এই যে আবেগের উঠানামা, এটি যখন একদম মেরিয়ানা ট্রেন্সের গভীরে চলে যায়, এবং একজন মানুষের যখন আর ভালো লাগা ভালোবাসা বলে কিছু থাকে না, সেই জিনিসটাই হচ্ছে আসলে ডিপ্রেশন বা বিষণ্ণতা। এটি আমরা বলতে পারি যে টাকা কিংবা কয়েনের এপিঠ ওপিঠ। এক পিঠে আমি আনন্দে উদ্বেলিত, আমার ছেলে অনেক ভালো রেজাল্ট করেছে পরীক্ষায়, আবার আমি আর এক পিঠে বিষণ্ণতায় ভর্তি, কারণ আমার জীবনের যা কিছু রোজগার ছিল সব শেষ হয়ে গেছে। এই যে একদিকে আমি আনন্দে উদ্বেলিত, আমি আবার অন্যদিকে বিষণ্ণতায় ভরপুর। এই বিষণ্ণতাটাই হচ্ছে আসলে ডিপ্রেশন। এই ডিপ্রেশন যখন মানুষের হয় তখন সে মনে করে যে তার অতীতটা ভুলে ভরা, বর্তমান বলতে কিছু নেই, এবং ভবিষ্যৎটা আমার একদম অন্ধকার। আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটু জানতে চাইবো যে ডিপ্রেশন একটা মানুষের দৈনন্দিন জীবনে কতটুকু প্রভাব ফেলতে পারে? অনেক প্রভাব ফেলতে পারে, কারণ মানুষ হচ্ছে একজন বায়োলজিক্যাল এন্টিটি। তার একটি শরীর আছে, একটি মন আছে, তার একটা সমাজ আছে, একটা পরিবার আছে। এই প্রত্যেকটা জিনিসের সঙ্গেই সে ওতপ্রোতভাবে জড়িত, এবং প্রত্যেকটা জিনিসই তাকে আনন্দে উদ্বেলিত করে, দুঃখে ভারাক্রান্ত করে। একদম। কাজেই তার যে এই যে উঠানামা ব্যারোমিটার, তার প্রতিদিনের নিত্য নৈমিত্তিক যে চলাফেরা, এটির মধ্যেই কিন্তু বিষণ্ণতার বীজ যেমন লুকায়িত আছে, ওই রকম আনন্দে উদ্বেলিত হওয়ার মতো যথেষ্ট উপাদান রয়েছে। কাজেই আপনি নিজের দিককে দিয়েও অনেক সময় বিবেচনা করতে পারবেন যে আপনার ছেলে যখন ভালো রেজাল্ট করে ঘরে ফিরে উজ্জ্বল হাস্যোজ্জ্বল একটি মুখ নিয়ে, তখন আপনার মনে হয় যে আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী। আবার আপনার এই সন্তানই যখন কোনো একটু কাজ করে,
অথবা সে যদি অসুস্থ হয়ে পড়ে, আমার সামনে এই পৃথিবীটা মনে হচ্ছে এখনই ভেঙে চুরচুর হয়ে যাবে। এটি হচ্ছে আবেগ। আনন্দের উদ্বেলতা যেরকম আছে, ওই রকম বিষণ্ণতায় ভরপুর একটি অনাকাঙ্ক্ষিত জীবনও এর সঙ্গে আছে। স্যার, ডিপ্রেশনের সাথে নীরবতার কিন্তু খুব সূক্ষ্ম একটা কানেকশন আছে। তো ডিপ্রেশনকে, আমার প্রশ্নটা হচ্ছে, ডিপ্রেশনকে কেন নীরব ঘাতক বলা হয়? বিষণ্ণতাকে কেন নীরব ঘাতক বলা হয়, এটা কিন্তু ওই প্রকৃতির যে নীরবতা এটার সঙ্গে না। ডিপ্রেশনটা আসলে দেখা যায় না, এটা একটি অনুভূতির ব্যাপার। তো অনুভূতির যেটা ব্যাপার এবং যেটা দেখা যায় না, সেটার ফলে আমরা হয় কি যে অনেক সময় বিষণ্ণ হলে আমরা আমাদের নাওয়া খাওয়া, যেটা আমরা বলি বায়োলজিক্যাল ফাংশন, একটা মানুষের আহার, নিদ্রা এবং মানুষের পরস্পরের সঙ্গে যে সামাজিক সম্পর্ক, এই সব কিছু কিন্তু ম্রিয়মান হয়ে যায়। এবং সে যে অনেক সময় আমরা বলি স্মাইলিং ডিপ্রেশন, মাস্ক ডিপ্রেশন, খুব ভালো মানুষ, সে খুব ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তার সামনে অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু প্রকাশ পায় না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই যে কুড়ে কুড়ে খেতে খেতে তার যে ঘুম চলে গেল, আহার চলে গেল, নিদ্রা চলে গেল, অনেক বড় বড় কঠিন রোগ সে সামলাচ্ছে না, তার ডায়াবেটিসের যত্ন নিচ্ছে না, ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে না, এটি কিন্তু হঠাৎ করে সে দেখা যাবে যে একটা স্ট্রোক হয়ে গেল, অথবা ডায়াবেটিসটা বেড়ে সে একদম গ্লাইসেমিক শকে চলে গেল। এই জন্য আমরা এটাকে বলি নীরব ঘাতক, কারণ এটা সরগরম করে আসে না, চিল্লা হল্লার মধ্যে আসে না, নিভৃতে আসে এবং ওই লোকটি চিন্তা করে নিজেকে গুটিয়ে ফেলে। গুটিয়ে ফেলার পরে তার কি হয়, আহার, নিদ্রা, মানুষের সঙ্গে মেলামেশা, চলাফেরা, সব কিছুর থেকে সে উজ্জীবন হয়ে যায় এবং আলটিমেটলি তার বড় বড় রোগ হয়ে যায় যেগুলো সে আমল দেয় না। যার জন্য হয় কি, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যাদের বিষণ্ণতা হয় তারা অন্য একজন সুস্থ মানুষের থেকে 10-15 বছর আগেই এই ধরাধাম থেকে আসলে চলে যায়। কি জন্য চলে যায়? নিজেকে নেগলেক্ট করে, নিজেকে উইথড্র করে ফেলে, নিজেকে অনাকাঙ্ক্ষিত মনে করে, কনফিডেন্সটা হারিয়ে ফেলে এবং তার যে আত্মবিশ্বাস সেটি তার চলে যায় এবং সে মনে করে পৃথিবীতে আমার কোনো আর দরকার নেই, ইট ইজ বেটার টু এন্ড দি লাইফ, অথবা আমি বিদায় নিয়ে চলে যাই। স্যার, মানুষ তো সামাজিক জীব এবং আমরা পরিবারে বসবাস করি। তো ডিপ্রেশনে আক্রান্ত হলে প্রথমেই তো মানুষ তার পরিবারের কাছেই শরণাপন্ন হয়, যে মানে সে তার পরিবারেরই আসলে প্রথমে এটা আঁচ করার কথা যে সে কেন আগের মতো ব্যবহার করছে না, নর্মাল বিহেভ কেন করছে না। তো এই ব্যাপারে পরিবারের করণীয় কি? আপনি খুব সুন্দর কথা বলেছেন, কারণ একটা পরিবারে স্ত্রী থাকে, স্বামী থাকে, পুত্র থাকে এবং অনেক কিছু থাকে। আমরা প্রত্যেকের খবর নেব, এটাই কাম্য, এটাই সামাজিকতা, এটাই ভালোবাসার রূপ। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ তাদের এই পরিবারের লোকজনের কাছ থেকে শুধু চায়, কিন্তু ওই মানুষটা যে কিছু আশা করে এই জিনিসটা অনেক সময় আমরা ভুলেই যাই। অনেক অভিমানী লোক আছে, সে দিচ্ছে, কিন্তু তার ভিতরে যে যন্ত্রণা, যে তাকে কেউ ভালোবেসে কথা বলছে না, আহ্বান করছে না, ডাকছে না, এই যে ত্রুটিটা, এই জিনিসগুলো আমরা অনেক সময় কিন্তু ভালোভাবে লক্ষ্য করি না, যার ফলে দেখা যায় যে ওই মানুষটা আপনি আইসোলেটেড হয়ে যায়। এবং আইসোলেশনের ফলে সে মনে করে আমার এই পৃথিবীতে আর কি দাম, আমার স্ত্রী আমার খবর রাখে না, আমার সন্তানরা আমার অন্যে পালিত, তারা আমার দিকে তাকায় না, কি লাভ এই পৃথিবীতে বেঁচে থেকে। অতএব আমার মনে হয় যে আমার বোধহয় আর দরকার নেই, আমি এখান থেকে বিদায় হয়ে যাই। এইভাবে কিন্তু নিজের ভিতরে সে নিজে ঢুকে পড়ে এবং আমরা যেটাকে বলি হ্যাট্রেড, তার যে ঘৃণা, এগুলো সে নিজের ঘৃণাটাকে নিজের ভিতরে ঢুকিয়ে ফেলে। তখন পরিসংখ্যান কি বলে যে নারীরা বেশি কি ডিপ্রেশনে ভোগে নাকি পুরুষরা? নারীদের মধ্যে ডিপ্রেশনের হার বেশি, এটা কারণ তাকে অনেক জটিল সমস্যার সমাধান করতে হয়। পুরুষরা বাইরে যায়, তাদের বন্ধু বান্ধব আছে, তার একটি অফিস আছে এবং রাস্তায় দেখা হলে আসসালামু আলাইকুম আলাইকুম করার মতো লোক আছে, কিন্তু একটি পরিবারের যে গৃহিণী, তাকে 24 ঘন্টায় পরিবার পরিচালনার চিন্তা করতে হয় এবং তাকে তো খুব পেস দেয় না, যার ফলে হয় কি, আর তাছাড়াও মেয়েদের আপনি জানেন যে তাদের সন্তান ধারণ করতে হয় এবং এটা দেখা গেছে যে পরপর যদি কোনো মহিলার 3টি সন্তান থাকে এবং সর্বকনিষ্ঠ সন্তানের বয়স যদি 3 বছরের নিচে থাকে, তার এই যে দায়বদ্ধতা, দায়িত্ব এবং সন্তানকে লালন পালন করা, এর জন্য দেখা যায় যে অধিকাংশ মেয়েরা, তাছাড়া মেয়েরা এমনিতেই আমাদের পুরুষ শাসিত সমাজে
অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজেরা অনেক সময় ডিপ্রাইভ থাকে বিভিন্ন কারণে, সবকিছু মোকাবেলা করে তারপরে তাকে খাবার গ্রহণ করতে হয়, সবার মুখে হাসি ফুটিয়ে তাকে নিজে হাসতে হয়। তার ফলে দেখা যায় যে তাকে দেখার মতো কেউ নেই, সবাই তো তাদের নিজের জীবনকে নিয়ে ব্যস্ত। এবং এমনিতেই আমাদের দেশে সাধারণত মহিলাদের মধ্যে বিষণ্ণতার হার বেশি, এবং এটি পরীক্ষিত, এবং আমরা এটা আমাদের রিসার্চ এভিডেন্স থেকে পেয়েছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে মহিলাদের মধ্যে, বিশেষ করে মধ্যম বয়সী মহিলাদের মধ্যে বিষণ্ণতার হার তুলনামূলকভাবে পুরুষদের চেয়ে অনেক বেশি। অনেক বেশি। এছাড়াও পাশাপাশি আমি যদি শিশু কিশোরদের কথা বলি, যারা কিশোর বয়সে কেবল পা দিয়েছে, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের বিষণ্ণতা আমরা দেখতে পাই। অবশ্যই। এবং সে বিষয়ে তারা কার সাথে কনসাল্ট করতে পারে বা কার সাথে প্রথমেই কথা বলতে পারে, অথবা ওটা থেকে তারা বেরিয়ে আসতে কিভাবে পারে? অ্যাকচুয়ালি যারা শিশু এবং কিশোর, এদের তো প্রতি মুহূর্তে জীবনের নতুন নতুন অধ্যায়ের সঙ্গে পরিচিত হতে হচ্ছে। যেমন ক্লাসে তাকে কম্পিটিশন করতে হয়, বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের চেহারা এবং তার অ্যাক্টিভিটিস এবং সব কিছু নিয়ে কিন্তু সে নিজেকে তুলনা করে, এবং এই বয়সটি হচ্ছে তুলনার বয়স। ফলে হয় কি যে এই বাস্তবতায়, এত ব্যস্ততম জীবনে সে হয়তো মাকে জিজ্ঞেস করবে অত ফুরসুত কোথায়, বন্ধুকে জিজ্ঞেস করলে ভুল ইনফরমেশন পাবে, বড় ভাইয়ের সময় নাই, বাবা আরো ব্যস্ত। তার ফলে হয় কি ও নিজে নিজে হয়তো সমাধান খোঁজার চেষ্টা করে, কিন্তু তার কিছু মৌলিক চাহিদা, কিছু বিষয় আছে যেগুলো সে আসলে কোনো উত্তর খুঁজে পায় না, যার ফলে নিজে কিছু চেষ্টা করে কিন্তু চেষ্টা করেও পেরে ওঠে না। এবং এই বয়সটাতে অনেক কিছু প্রশ্ন থাকে যা সেগুলো সে খুঁজে হয়রান হয়ে যায় এবং আলটিমেটলি নিজের মধ্যে নিজেকে গুটিয়ে ফেলে এবং বিষণ্ণতায় পর্যবসিত হয়। এটি একটি ব্যাপার। এখানে পিতামাতাদের আসলে সবচেয়ে বড় বেশি খেয়াল করা দরকার। তারপরে খেয়াল করা দরকার তার ভাই বোনদের। সর্বোপরি যে স্কুলে কিংবা যে প্রতিষ্ঠানে সে থাকে, সেখানকার যিনি অভিভাবক, তারও তার ডে টু ডে লাইফে এই সমস্ত মানুষদের প্রতি খেয়াল রাখা একটা অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে। আপনার কি মনে হয় আমাদের যে স্টাডি সিস্টেম আছে, সেই স্টাডি সিস্টেমে শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই কি আমাদের সীমাবদ্ধ থাকা উচিত, নাকি আমাদের এই জেনারেশনকে আরো একটু এগিয়ে নিতে, তাদের মানসিক ভারসাম্য ঠিক রাখার জন্য তাদের কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাড করা উচিত? এটা তো অবশ্যই দরকার, কারণ হচ্ছে একটা মানুষ হচ্ছে একটি সামাজিক জীব, তার অনেকগুলো দায়িত্ব কর্তব্য আছে, লেখাপড়া তার একটি অংশ। কিন্তু তার মানে এই না যে তাকে শুধু লেখাপড়া করেই তাকে টিকে থাকতে হবে। তার এই লেখাপড়া করার জন্য তার যে দেহ এবং তার যে মন, সেখানে তার বসবাস করার মতো তার যে আবেগ, সেটি সৃষ্টি করার জন্য একটা পরিবেশেরও দরকার। সেক্ষেত্রে পিতামাতাদের খেয়াল করা উচিত যে আমার সন্তান যে ফল্গু ধারার মতো সবসময় সুন্দরভাবে এগিয়ে যাবে তরতর করে, তার জন্য তার যে অবকাঠামো, তার যে পারিবারিক পরিবেশ, তার যে স্কুল বা যেখানে সে পড়াশোনা করে, এবং তার যে খাওয়া দাওয়া, আহার, নিদ্রা, এটা ঠিক মতো চলছে কিনা, এটি তদারকির দায়িত্ব কিন্তু তাদের। এটি যদি না হয় তাহলে সে ভুল পথে চলবে, তার ফলে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হবে। এখনকার বাচ্চারা তো অনেক বেশি স্মার্ট, তারা স্মার্টফোনে অথবা তাদের ইন্টারনেটে অথবা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করে, এবং এক্ষেত্রে সাধারণত বিভিন্ন উপকরণ যেগুলো তাদেরকে প্রলুব্ধ করে, এই প্রলুব্ধির ফলে দেখা যায় তাতে তারা আসক্ত হয়ে যায়। বিশেষ করে আজকালকার দিনে স্মার্টফোন কিংবা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে। তারপরে রাতের পর রাত তারা দরজা বন্ধ করে উঠে দেখছে, এবং নাওয়া খাওয়ার কোনো টাইমের কোনো ঠিক নেই, এবং তাকে যে লেখাপড়া করতে হবে সেটির বিষয়ে তার অতটা খেয়াল নেই, এবং তারা মা বাবাকে আসলে ফাঁকি দেয়। কারণ এই জিনিসগুলো এত বেশি মজার যে বিষয়গুলো নিয়ে আমরা তাদের ঘাটাঘাটি করি না, তাদেরকে প্রকৃত অর্থে এই জিনিসগুলো ভালো মন্দ আমরা বুঝাতেও চাই না। কারণ দেখা যায় যে একটা গৃহে ফিরলে বাবা তার ফোন নিয়ে ব্যস্ত, মা তার ফোন নিয়ে ব্যস্ত, যার যার মতো আমরা ব্যস্ত। এই ব্যস্ততার ফাঁকে এই শিশুরা যাদের গাইডেন্স দরকার, যে তারা কতটুকু সময় স্ক্রিনে থাকবে, কেউ কোনটা দেখা যাবে কোনটা দেখা যাবে না, কত সময় সে এই সেলফোন কিংবা এটিতে থাকবে, এই জিনিসগুলো একটা পরিসীমা আছে। আপনারা জানেন যে বারাক ওবামা, উনি কিন্তু ওনার বাচ্চাদেরকে উনি নির্দিষ্ট করে দিয়েছিলেন যে এত সময় তুমি এই তোমার ট্যাব দেখতে পারবে, এত সময় দেখতে পারবে না। এই যে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন পিতামাতা যারা সবসময় ছেলেদেরকে ভালোবাসে, আদর করে, আবেগ দেয়, তারাই কিন্তু এটা ডিসাইডিং ফ্যাক্টর।
আমরা বাচ্চাদেরকে সবসময় কিন্তু অতিরিক্তই দেই, কম দেই না। হুম, 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 বিষয় যেটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের কমিউনিকেশন গ্যাপ, একদম। এই কমিউনিকেশন গ্যাপ এতটাই বেশি হয়ে যায় হুম, যে আমার ছেলে যখন একদম ধসে শেষ হয়ে যাচ্ছে হুম, সেই মুহূর্তেও আমি টের পাই না, কারণ আমার চোখগুলো আমি একটু অন্যরকম ঢুলু ঢুলু একটা চিন্তায় চলি। তাদের দিকে আমাদের ভালোবাসার দৃষ্টি দিয়ে হুম। আমরা আসলে দেখি না, তার ফলে অনেক ভুল হয়ে যায়। আচ্ছা, আপনি চমৎকার একটা পয়েন্ট বলেছেন। টেকনোলজির ব্যাপারে আমি আসতাম, কিন্তু তার আগে আপনি বলেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। কিন্তু আপনি যে বারাক ওবামার কথা বললেন, সেই সূত্র ধরে আমি একটু বলতে চাই যে তিনি তো হচ্ছে সোশ্যাল সাইট ব্যবহার করার ব্যাপারে একটা সুনির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন। ঠিক তেমনই আমি কিছুদিন আগে কোরিয়া ভ্রমণ করি এবং সেখানে একটা কাজের পারপাসে যাওয়া হয় আমার। সেখানে গিয়ে আমি একটা রেস্টরুমে হচ্ছে ফ্রেশ হতে গেলাম। সেখানে আমি খেয়াল করলাম একজন মা তার বাচ্চাকে রেস্টরুমে নিয়ে এসেছে, সে ওয়াশরুমে যাবে, কিন্তু তার পায়ে স্কেটিং হচ্ছে শুজ পরা। তাকে স্কেটিং শুজ খুলে ওয়াশরুমে আনেনি, কারণ তার সময়টা নষ্ট হবে, তার খেলার সময়টা কমে যাবে। এবং আপনি জানেন উন্নত বিশ্বে সবাই খুব সময় ব্যাপারটা নিয়ে অনেক বেশি হচ্ছে চিন্তিত এবং খুব মেনটেন করে চলে। তো আমি দেখলাম যে ওই মাটা খুব সুন্দর করে তার বাচ্চাটাকে ওয়াশরুমে নিয়ে তাকে ওয়াশরুম করিয়ে আবার সুন্দর করে তাকে তার স্কেটিং হচ্ছে ফিল্ডে নিয়ে গেলেন। ব্যাপারটা আমার কাছে এত চমৎকার লেগেছে যে আমি চাইছিলাম, সবসময় আমি মনে মনে ভাবি যে আমাদের দেশের এরকম নিয়মগুলোর মধ্য দিয়ে যাওয়া উচিত। কারণ আমাদের বাচ্চারা এত বেশি ভিডিও গেমস, আপনি যেটা বললেন, এবং সোশ্যাল সাইডে আসক্ত হয়ে গেছে, তারা মাঠ কি জিনিস ভুলেই গেছে। আমার মনে হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু শরীর চর্চার একটা পার্ট, এবং সেই পার্টে গিয়ে কিন্তু একটা বাচ্চার শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার সাথে অনেক জরুরি, মানে অনেক বেশি সম্পর্কযুক্ত। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা বাবা মায়েরই উচিত যে সে কোন ধরনের গেমস পছন্দ করে, আউটডোর বিশেষ করে একটু আউটডোরের দিকে পুশ করা, এবং সময় বেঁধে দেওয়া হোক যে সেই সময়ের মধ্যে সে খেলে বা ওই অ্যাক্টিভিটিসটা করে আবার ফিরে আসুক তার গতানুগতিক জীবনে, পড়াশোনা বা কাজের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনার কি মতামত? এটা তো ডেফিনেট যে আমরা আমাদের সময় কি করতাম, ম্যাক্সিমাম সময় খেলাধুলা আমরা ঘরের বাইরে যেয়ে করতাম। যখনই অনেকক্ষণ পড়তে পড়তে মাথা ধরে যেত, তখন বাইরে যেয়ে একটা চক্কর দিয়ে আসতাম, অথবা ফুটবল খেলতাম, অথবা আমরা ক্রিকেট খেলতাম। আমাদের মন এবং শরীর দুটোই ঝরঝরে হয়ে যেত, এবং তখন এসে আবার আমরা মনোযোগ দিয়ে পড়তাম। এখন আসলে এই যে অনুশাসনগুলো, এই অনুশাসনগুলো দেওয়ার মতো সক্ষমতা, সাহস এবং উদ্যোগের খুবই অভাব। আমাদের এমনিতেই তো খেলার মাঠের অভাব, তারপরে আমরা আসলে সময়গুলোকে মনে করি যে ওই ঘরের মধ্যে থেকে বই পুস্তক পড়লে এবং বিভিন্ন ধরনের যে সমস্ত উপকরণ, ট্যাব, স্মার্টফোন, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি যেগুলো উপকরণ যেগুলো আছে, এগুলো আমরা দিয়ে বরং আমাদের বাচ্চাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিই। কিন্তু আসলে এটা ঠিক না, কারণ আমাকে তো মোকাবেলা করতে হবে বাইরের বিশ্বকে। সেখানে আমাকে চিন্তা করতে হবে যে আমি বাইরের মাঠে গিয়ে মানুষের সঙ্গে আমি কিভাবে নিজেকে যোগাযোগ করব, কমিউনিকেট করব, আমি তাদেরকে আমার কিভাবে আমার বুদ্ধিমত্তা দিয়ে তাদেরকে আমি মোকাবেলা করব। আমাদের পিতামাতারা, আমাদের গার্ডিয়ানরা আসলে সেইভাবে চিন্তা করে না। আপনি যে কোরিয়ার কথা বললেন, তারা তো পৃথিবীর শ্রেষ্ঠ টেকনোলজি তারা ইউজ করে, কাজে তারা জানে যে টেকনোলজির কি ঝামেলা এবং এটার যে কি টক্সিক ইফেক্ট এবং এটির যে কি বিড়ম্বনা। কাজে তারা সব কিছু মাপ যোগ করে ওইভাবেই তারা তাদের সন্তানদেরকে আসলে এগুলোর মধ্যে ঢুকায়। আদারওয়াইজ তারা তো এই পৃথিবীর যে যন্ত্রণা, যেটাকে এই যুগ যন্ত্রণা, যে টেকনোলজি এবং যে টেকনিক্যাল যে জিনিস বর্তমান যুগে আরও কঠিন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো থেকে আমরা কিন্তু আমাদের রেহাই পাবো না। কারণ আমরা যদি একদম জড় পদার্থের মতো একটা মেকানাইজ জিনিসের মধ্যে হয়ে যাই, এমনি আমাদের ভিতরে আবেগ অনেক কমে গেছে, যার জন্য আমরা একসঙ্গে 100 জন লোক একটা ট্রেনের বড় কম্পার্টমেন্টের মধ্যে বসে আছি, কিন্তু সবারই আমাদের চোখ কিন্তু গেজেটের দিকে, আমরা কেউ কারোর দিকে তাকাই না, কারোর সঙ্গে আমাদের হাসি বিনিময় হয় না, কারোর সঙ্গে আমাদের আবেগের বিনিময় হয় না। অথচ খুব অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, কিন্তু কেউ আমরা কাউকে চিনলাম না। এই যে এটা আমাদের আসলে খুবই কষ্টকর একটা জিনিস, যে পৃথিবীতে কত নিয়ামত আমাদেরকে দেখার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু আমরা আমাদের চোখ কান সব কিছু বন্ধ করে আমরা আমাদের কুক্ষিগত জীবনের মধ্যে
একটা ছোট পরিসরের মধ্যে নিজেকে আমরা আবদ্ধ করে এক রাখছি। কথায় হার্শ রিয়েলিটি। জি। একদম। স্যার, এখন আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের বাচ্চারা বলেন বা অ্যাডাল্ট যারা আছেন, নারী পুরুষ নির্বিশেষে সবাই একটা সময় কিন্তু আত্মহত্যা প্রবণতার দিকে ধাবিত হন ডিপ্রেশনে পড়ে। সেই ক্ষেত্রে তাদের এই প্রবণতাটা কমিয়ে আনার জন্য কি কি করা উচিত? আমি সুন্দর একটা আপনার পোস্টার প্রেজেন্টেশনের জন্য আমাদের সেপ্টেম্বর মাসে প্রাগে একটা অনুষ্ঠান হবে। ওইটার নাম হচ্ছে রাইজ অফ সাইবার স্পেস অ্যান্ড সোশ্যাল আইসোলেশন অ্যান্ড ইটস দি হাই রিস্ক ফর দি মেন্টাল ইলনেস। আমরা সবসময় নিজেকে গুটিয়ে রেখে সবসময় আমরা একদম শুধু আমরা চিন্তা করছি কিভাবে আমরা টেকনোলজিক্যাল ভিতরে আমরা নিজেকে ডুবায় রাখবো, কিন্তু এতে হয় কি আমরা আইসোলেশন হয়। আইসোলেশন হলে আমি যে যার সঙ্গে ইন্টারাকশন করব, এই ইন্টারাকশনের জন্য যে নর্মাল যে আমার ফিগার সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। না পাওয়ার ফলে হচ্ছে কি যে আমরা একটা আর্টিফিশিয়াল লোক যাকে আমি চিনি না তার সঙ্গে আমার কনভারসেশন করতে হচ্ছে, যার ফলে আমি কিন্তু অনেক সময় খুব ট্রেমেন্ডাস থ্রেট ফিল করছি। এই থ্রেটগুলো আমাদেরকে আসলে আরো আইসোলেটেড করে ফেলছে, এবং একজন মানুষ যখন আইসোলেশনে যায় তখন তাদের নিজের চেহারাটাকেই তার কাছে শত্রু মনে হয়। এভাবে এই যে আইসোলেশন, এটাই মানুষকে বিষণ্ণতায় আরো এনে দেয়। আর এই বিষণ্ণতায় যখন মানুষ ভুগতে থাকে, আলটিমেটলি মনে করে যে পৃথিবীতে আমার তো কোনো দাম নেই, আমার বেঁচে থেকে কি লাভ, তখন সে আত্মহননের পথ বেছে নেয়। এবং তার যে আত্মমর্যাদাবোধ, তার যে সহনশীলতা এবং পরস্পর সহমর্মিতা এবং পৃথিবীর যে আনন্দ ঘন সম্পর্কগুলো, এগুলো তখন আর তার ভিতরে কোনো কাজ করতে থাকে না। তখন সে মনে হয় যে ইট ইজ বেটার টু ডাই। তখন তার হ্যাট্রেটকে সে ইন্ট্রোজেক্ট করে তার ভিতরে, এবং সে চিন্তা করতে থাকে যে কিভাবে আমি চলে যেতে পারি এখান থেকে। এভাবে কিন্তু আসলে আত্মহননের ইন্ধনগুলো আমি নিজেই জেনারেট করি, এবং ওইভাবে কিন্তু আমাকে পেয়ে বসে। কাজে আমাদের এটা থেকে বের হওয়ার জন্য আমাদের নিজেদেরকেই চেষ্টা করতে হবে কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে এই জঞ্জাল থেকে, এই বেড়াজাল থেকে আমরা বের করতে পারি। এবং পৃথিবীটা যে কত সুন্দর, একজনের সঙ্গে একজনের কথা বলা এবং তার সঙ্গে ইন্টারাকশন করার মধ্যে যে কত কিছু আছে, সেই জিনিসগুলো যদি আমরা তাদেরকে এভিনিউগুলো দেখিয়ে দিই, স্পেসগুলো দেখিয়ে দিই, তাহলে কিন্তু আমরা অনেক মনের কষ্ট থেকে, আইসোলেশন থেকে, বিষণ্ণতা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। স্যার, শারীরিক কসরত বলতে আমরা যেটা বুঝি জিমে যাওয়া বা যোগা করা, রানিং করা, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কতটুকু জরুরি? আমরা তো বলি যে আপনার প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট সময় দিনের এক্সারসাইজ করা উচিত। একজন মানুষ যখন দৌড়ায় তখন তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে, তখন তার দেহ এবং মনের ভিতরে কোঅর্ডিনেশনগুলো আরো বেশি একদম সুসংহত হয়। তার ফলে হয় কি, তার যে নিউরো ট্রান্সমিটারগুলো, তার যে 5-হাইড্রোক্সিট্রিপটামিন, সেরোটোনিন এবং এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এগুলো একটু ব্যালেন্স ওয়েতে চলে আসে, এবং তার আহার নিদ্রা সব কিছুই কিন্তু টাইমলি চলে আসে। বায়োলজিক্যাল ক্লকের মধ্যে একটা নর্মাল যে সিস্টেম, এটি কিন্তু আসলে সঠিক থাকে। কিন্তু যে এটির ভিতরে আমরা যদি ব্যত্যয় ঘটাই, তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের বিপদের মধ্যে একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে পড়ে যাই, যেটা থেকে বেরোনোর আর কোনো উপায় থাকে না। তখন আমাদের আত্মহননের কথা, নানান ধরনের নেগেটিভ ফিলিংসের কথা জীবনের, এগুলো সমস্ত চলে আসে। কিন্তু আমরা পৃথিবীতে আসি বা কয়দিন, আমাদেরকে তো চিন্তা করতে হবে এখানকার যে দায়িত্বটা, এটিকে পুরোপুরি পালন করার জন্য। তার জন্য আমাকে ওইভাবে উৎফুল্ল থাকতে হবে, এবং আমার যে জীবনের যে অর্থ, এই অর্থবহ করে তুলতে হবে এটাকে, যার জন্য আমাকে কমিউনিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ আমার নিজেকে ফুটিয়ে তুলতে হবে। স্যার, কমিউনিকেশনের কথা থেকে আরেকটু জানতে চাচ্ছি যে কমিউনিকেশন তো নিজের বইয়ের সাথেও নিজের হতে পারে, নিজের স্টাডির সাথেও নিজের হতে পারে। মানে কমিউনিকেশন বলতে ইন এ ফুল রেঞ্জ, স্টার্টিং ফ্রম ইউর সেলফ, starting from your parents, your brothers and sisters and neighbors, and in your official the environment, as well as anywhere, সামাজিক ভাবে সব জায়গাতেই, প্রত্যেক জায়গাতে আমার একটা রোল আছে। রোল অ্যাজ এ ফাদার, রোল অ্যাজ এ ব্রাদার, রোল অ্যাজ এ ডক্টর, রোল অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার। সো আমি যদি ওইটা ফুল রেঞ্জে এটাকে ইউজ করি, আমি যেরকম সবসময় প্রফুল্ল থাকবো, আমার টাচে যারা আসবে তারা কিন্তু আমার প্রভাবে হোক অথবা আমি তার প্রভাবে হোক, আমরা কিন্তু সবাই হাসবো, এবং সবাই পৃথিবীটাকে একটা সুন্দর বসবাসের
জায়গা করে নিব। এটি হচ্ছে বিউটি অফ দি ওয়ার্ল্ড। স্যার, হাসির কথা থেকে মনে হচ্ছে পজিটিভ ব্যাপারটা চলেই আসে, পজিটিভিটি। তো এই পজিটিভ থাকার জন্য সবসময় নিজেকে কিভাবে প্রস্তুত রাখা উচিত? যেমন বইপত্র বলেন, বিভিন্ন জার্নাল পড়া, স্টাডি করা, তারপর ধর্মীয় দিক থেকেও যদি আমরা বলি যে প্রত্যেকটা ধর্মেই কিন্তু শান্তির কথাই বলা আছে, তো সেই ক্ষেত্রে ধর্মীয় বই পড়া বা কিভাবে নিজেদেরকে আরো কিভাবে নিজেদেরকে সুন্দর রাখা প্রত্যেকটা যায়? মানুষেরই তার যে নিজস্ব জায়গা, সেখানে তার একটা দায়িত্ব কর্তব্যবোধ আছে। আমি যদি পরিবারের হেড হই, তাহলে আমার দায়িত্ব হচ্ছে সবাইকে লুক আফটার করা। কেউ গোমরা মুখে আছে কিনা, কারো কোনো কষ্ট আছে কিনা, এগুলো কিন্তু জেনে নেওয়াটা আমার এরকম দায়িত্বের মধ্যে পড়ে। একইভাবে আমি যখন আমার কাজের জায়গাতে যাচ্ছি, ওখানে আমার একদম ছোট বড় সবার মধ্যে ওই রকমই একটি সম্পর্ক এটা থাকতে হবে। তাতে হবে কি, যে আপনি কিন্তু একটা বন্ধুত্বের বন্ধন একটা চলে আসবে। এবং তখন আমরা যেমন বলি যে আমি যে সমাজে বসবাস করি, এটা আমাদের সৃষ্টি জগতের কথা, যে আমার দ্বারা যেন আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব আমার কথা এবং কাজের জন্য কষ্ট না পায়। তার মানে এইটা যদি আমি মনে রাখি, তাহলে আমি সবাইকে সময় দিব, ভালোবাসবো, এবং তারাও আমাকে সময় দিবে, ভালোবাসবে। কাজে এই যে এক্সচেঞ্জ অফ ভিউজ, এক্সচেঞ্জ অফ কমিউনিকেশন ইন অল ফুল রেঞ্জ, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক কমে যাবে। স্যার, লাস্ট বাট নট দ্য লিস্ট, বন্ধু বান্ধবের প্রভাব কি তার বন্ধুকে ডিপ্রেশন থেকে ফেরত আনার জন্য, নর্মাল লাইফে পুশ করার জন্য তাদের প্রভাবটা কি হতে পারে? এখানে বন্ধু বান্ধব বলতে আমি বুঝাবো যে পিতা ও সন্তানের বন্ধু হতে পারে, মা ও কন্যার বন্ধু হতে পারে। সেক্ষেত্রে আমাকে চোখ কান খোলা রাখতে হবে যে আমার মেয়েটা, আমার ছেলেটা আইসোলেটেড হয়ে আছে কিনা, তারা আমার কাছে স্নেহ ভালোবাসা চাচ্ছে কিনা। ভালোবাসা স্নেহ চাক বা না চাক, আমাকে তাদের ডাকতে হবে। আমাদের রসুল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে থেকে ফিরতেন, উনি মা ফাতেমার গৃহে যেতেন, যে দেখতেন যে মন খারাপ, যে আলী কোথায়, উনি আলী রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে বের করতেন, এনে ওনার হাতটা নিচে রাখতেন, তার উপরে মা ফাতেমার হাত দিতেন, তার উপরে আলী রাদিয়াল্লাহু আনহু হাত দিয়ে হাসি মুখে সবাইকে বিদায় দিয়ে উনি চলে যেতেন। এই যে পারিবারিক বন্ধন, ভালোবাসা, আবেগ বোঝা এবং এটি সবাইকে ইনভলভ করা, এটাই তো হচ্ছে আসলে সামাজিকতা। এবং এটি করতে পারলে পিতা পিতা হয়ে যাবেন, মা মা হয়ে যাবেন, ভাই বোনের মধ্যে কোনো সমস্যা থাকবে না, এবং আমরা শুধু হাসবোই আর হাসবো, এবং আমাদের মন প্রফুল্লতায় ভরে যাবে। পরিবার থেকে এখন একটু আসি আমাদের রাষ্ট্রের দিকে, যে সরকারের কি কোনো মানে সরকারের কি করা উচিত ডিপ্রেশন রিলেটেড কোনো কাজ? আমাদের তো সরকার বলতে আমরা সবাই, আর সরকারের একার তো এটা দায়িত্বের মধ্যে পড়ে না, কারণ সরকারের কতগুলো মন্ত্রণালয় আছে, তার মধ্যে স্বাস্থ্য সেবা, তারপরে স্বাস্থ্য মেডিকেল এডুকেশন, তারপরে সমাজ সেবা অধিদপ্তর, তারপরে যুব ক্রীড়া, কত রকমের মন্ত্রণালয় আছে। প্রত্যেকেরই কাজ হচ্ছে এই সিটিজেনদেরকে কিন্তু আপনার সুস্বাস্থ্য এবং ভালো মন এবং তাদেরকে গড়ে ওঠার জন্য জায়গা করে দেওয়া। তার সঙ্গে সঙ্গে আমরা যদি আমাদের নিজস্ব জায়গা থেকে সবাই সবাইকে ডাকি এবং সবাই সবার কথা বুঝি, তাহলে কিন্তু সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল রানাটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেস আমাদের আজকের আয়োজন। দর্শক, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবার, আশেপাশে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার খেয়াল রাখুন। আমরা চাই সবাই হাসি খুশি থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।